This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা ফুটছে, দরদর করে শহর ঘামছে, ভবানীপুরও ফুটছে। গোটা দুনিয়ার নজর এখন শহরের হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত, ওই বলে না চষে ফেলা, সেই চষে ফেলছেন। নন্দীগ্রাম পর্ব মিটিয়ে ভবানীপুরে টক্কর দিতে ইতিমধ্যেই নেমে পড়েছেন শুভেন্দু অধিকারীও। ফলে ভবানীপুর হটস্পট। 2024 বিধানসভা নির্বাচনের সব থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুর, যেখানে যুযুধান দুই শিবিরের প্রতিনিধিত্ব করছেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। গোটা বাংলা তাকিয়েছে ভবানীপুর, গোটা দেশ তাকিয়েছে। এই মুহূর্তে প্রচারের শেষ লগ্নে ভবানীপুর চষে বেড়াচ্ছেন বিদায়ী মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন, পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধন করতে যান হিজাব করে, তাকে সবক শেখানোর জন্য গোটা ভারতবর্ষের লোক অপেক্ষা করে। একই সময়ে ভবানীপুরের অলিতে গলিতে চষে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। দুপাশে ভিড় করে দাঁড়িয়ে আছে অসংখ্য কর্মী সমর্থক। শেষ লগ্নের প্রচার ঘিরে ভবানীপুরে টান টান রাজনৈতিক উত্তেজনা। এই পূর্ণ সিনেমার সামনে স্লোগান যুদ্ধে দুই যুযুধান পক্ষ জড়িয়ে পড়ে। শুভেন্দুর সভা চলাকালীনই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা সেখানে পৌঁছে যান। জয় বাংলা স্লোগান ওঠে সেখানে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ধস্তাধস্তির অবস্থা। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর যে কর্মসূচি, সেই কর্মসূচির রাস্তাতেই চলে আসে তৃণমূল কংগ্রেসের মিছিল। আর তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সবার সামনে এরা ইচ্ছাকৃতভাবে মাইক লাগিয়েছে। রাজনৈতিকভাবে লড়তে না রাজনৈতিকভাবে লড়তে পারছে না, রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জায়গা। শুভেন্দু অধিকারী এখনো মঞ্চে আসেননি। ওরা বলছে যে তোমরা মাইকটা মমতা ব্যানার্জির যে সভা তার দিকে রেখেছো। আরে উড়িয়াপাড়ায় লোক হয়নি, এটা ফ্রাস্ট্রেশনে ওরা এইসব করছে। উড়িয়াপাড়ায় লোক হয়নি, পুলিশ বসিয়ে এরা ওখানে সভা করতে গেছে। মুখ্যমন্ত্রী লাস্টে খেপে নেমে চলে গেছে। এখানে যখন লোক হয়েছে সেটা দেখে এই অসীম কুমার বোস ফ্রাস্ট্রেশনে করছে। ও হারছে 5000 ভোটে, 5000 ভোটে এই 70 নম্বর ওয়ার্ড হারছে। ও জানে এটা ফ্রাস্ট্রেশনে করছে। ওটা এটা করে যদি ভাবছে শুভেন্দু অধিকারীকে আটকাতে পারবে, মূর্খের স্বর্গে বাস করছে। শুভেন্দু অধিকারী ঢুকবে আর এদের করছে দেখাবে, এদের করছে দেখাবে। এদের ওয়ার্ডে 70 নম্বর ওয়ার্ডে আমি আমার চিত্র সাংবাদিক অমিত দাসকে বলবো আরো একবার কিন্তু শুভেন্দু অধিকারীর সভা মঞ্চটা দেখাতে, যেখানে এই মুহূর্তে ব্যাপক রকম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ কি? তৃণমূল কংগ্রেসের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ওয়ার্ডেই ওড়িয়াপাড়ায় যে সভাটি ছিল, সেই সভাস্থলের দিকে বিজেপি তাদের সভার মাইক, সেই মাইক কিন্তু সেই অবধি নিয়ে যায়। এই নিয়ে কিন্তু বচসা শুরু। ফলে বুঝতেই পারছেন ভবানীপুরে শেয়ানে শেয়ানে টক্কর চলছে
এটা বোঝাই যাচ্ছে শুভেন্দু অধিকারীর হারানোর কিছু নেই। উল্টো দিকে তৃণমূল সুপ্রিমো তিনি কি চাপ টের পাচ্ছেন? মাননীয়া এত জনপ্রিয় এখানে, তাকে এখন পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে ভোট চাইতে হচ্ছে। ভবানীপুর বিধানসভার জনগণ গত 15 বছরে তাদের এমএলএ কে পায়নি। নন্দীগ্রাম দেখেছে এমএলএ কেমন হয়, ভবানীপুর দেখবে এমএলএ কেমন হয়। আমি তো অনেক দিন পুষে দেখেছিলাম, তার আগে 3 বার দাঁড়িয়ে হেরেছিল মিদনাপুরে। আর ওনার পিতাজি তখন 3 নম্বরে গেছিল ছাগলের তৃতীয় ছানা। তারপরে যখন তৃণমূলের বাজার দেখলো তখন তৃণমূল এলো, সব লুটে পুটে খেলো, যেই ইডি পেছনে লাগলো ব্যাস বিজেপি হয়ে গেল। যতই নাটক করুন, এবারে আপনার ভবানীপুর থেকে জেতা হচ্ছে না। সকাল থেকে বলতে শুরু করবে বিজেপি জিতছে জিতছে, আমাদের কর্মীদের মনোবল হারাবার জন্য মানুষের ও হারতে পারে না তৃণমূল। সন্দেহ আছে বিজেপি আসছে কিনা? আছে সন্দেহ? আমি পরিষ্কার আপনাদের বলেছি, আজকেই আমরা জিতে বসে আছি। এরপরে দুর্মুষ কত দুর্মুষ। আবারও সেই বিষয়ে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবার ঘোড়া কেনা বেচার আশঙ্কার কথাও জানিয়েছেন নিজের কেন্দ্র নিয়ে। তাহলে কি তিনি আত্মবিশ্বাসী? নন্দীগ্রাম তাকে কি এখনো কোনো না কোনোভাবে তাড়া করে বেড়াচ্ছে, নাকি নন্দীগ্রামের অভিজ্ঞতা থেকে তিনি শিক্ষা নিয়েছেন বলেই আজ এই কথা বললেন? এই প্রশ্নগুলো কিন্তু তার মন্তব্য বা তার বক্তব্য যাই বলে না কেন তা তুল্য। আমি আমার নির্বাচনের আগে তো কাউন্টিং এজেন্টদের নিয়ে মিটিং করবই। এরা নন্দীগ্রামে কি করেছিল জানেন? আমি জিতে যাওয়ার পরেও ডিক্লেয়ার করে দিল, আপনাদের মনে আছে ইলেকশন কমিশন ডিক্লেয়ার করে দিল, তারপরে কম্পিউটারে উল্টো নাম্বার লোড করলো। এভরিবডি আর ওয়েটিং, একে সবক শেখাতে হবে। কালকে দেখেছে পোগারপাড়, যেটা ওদের জায়গা পুরো হার, 93% মানুষ ভোট দিয়েছে, মানে এসআইআর এর অত্যাচারের বিরুদ্ধে নিজের অধিকার রক্ষার ভোট দিয়েছে। হিন্দুরা যারা সনাতনীরা তারা হঠাৎ করে রিয়াক্ট করে না। আমাদের যে কালচার, মানে আমাদের হিন্দু কালচার বলুন, জৈন কালচার বলুন, আমরা কুল থাকি, শান্ত থাকি, সময় মতো আমরা ঠিক করি। এই ভোট আপনার পক্ষে যাবে না, এই ভোট গেছে মানুষের পক্ষে, তৃণমূল কংগ্রেসের পক্ষে। এটা 29 তারিখ এখানকার লোক, এটা 29 তারিখ এখানকার লোক। যতক্ষণ কম্পিউটারে আপলোড না হচ্ছে কেউ ছেড়ে যাবে না। কোনো ইভিএম মেশিন দেখে দেখে আমাদের জায়গাগুলো খারাপ করে দেয়। হঠাৎ ওরা এক ঘরে মানে এক ঘরেই সামাজিকভাবে একেবারে বয়কট। তাদের নামগুলো শুনুন: আজাহার হোসেন, হালিম আনসারি, শামসুল হক এবং মাসুদুর রহমান। এই 4 জনেরই বাড়ি মালদায় গাজলের কাটনায়। এদের গ্রামের নাম চৌকিপুকুর। এই 4 জনের নামাজ পড়া বন্ধ হয়ে গিয়েছে। ফতোয়া জারি হয়েছে যে এদের পরিবার জলও পাবে না। কেন? অপরাধ তাদের একটাই, এই আজহার শামসুলরা পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন। বিজেপি করি, বিজেপি করতে দিবে না, নামাজ পড়তে দিবে না, গোরস্থানে মাটি দিতে, আমরা যদি কেউ মারা যায় গোরস্থানে মাটি দিতে দিবে না। আমাদের পানীয় জল সব রকমের সুখ সুবিধা বন্ধ। সামাজিকভাবে একটা বয়কট, কোনো মানে ব্যবসা থেকে নিয়ে বলো, চলাফেরা থেকে সব কিছু বলো। শুক্রবার করে যেমন মসজিদে যান, ভোটের পরদিনও তারা গিয়েছিলেন। চৌকিপুকুর জুম্মা মসজিদ থেকে নামাজ পড়ে বেরোনোর পরেই তাদের হুমকির মুখে পড়তে হয়। ঘটনার আকস্মিকতায় তারা হতচকিত হয়ে পড়েন। তাদের বলা হয় যে তোমাদের জন্য মসজিদের দরজা বন্ধ, মুসলিম সমাজ তোমাদের এক ঘরে করেছে। ওই যে বললাম, তাদের অপরাধ কি? শুক্রবারে আমরা যখন নামাজ পড়তে গেলাম, হঠাৎ করে বলছে আমাদের সঙ্গে কোনো সমাজের লোকের সঙ্গে কোনো আলোচনা হয়নি। নামাজ পড়তে গেলাম, বলছে তোদেরকে থাকতে হবে। থাকলাম, জানলো যে কয়েকজন হিন্দু পার্টি করছে। হিন্দু পার্টি মানে বিজেপি পার্টি। আমরা সবাই ভারতীয় জনতা পার্টি করি দীর্ঘদিন থেকে, প্রায় 10 বছর থেকে করি। আসছিল সমাজ থেকে, তুই সমাজের বিরুদ্ধে যাবে। আমি সমাজের বিরুদ্ধে যাইনি। আমাকে নামাজ পড়তে বলো, নামাজ পড়বো, রোজা রাখতে বলো, রোজা রাখবো, কিন্তু দেশ সংবিধানের বিরোধী কথা বলো, আমি কাউকে ছাড়ে কথা বলবো না। গালিগালাজ দিচ্ছে, দেওয়ার পরে বলছে
এদেরকে মসজিদে নামাজ পড়তে দেওয়া যাবে না। ব্যবসা করি, একজন ব্যক্তি বললো আমাকে ওনার দোকানে কেউ সামান বিক্রিত নেবেন না, কেনাকাটি করবেন না। কেন আমার ব্যক্তিগত লাইফে কেন ওই বাধা দিবে? কে অধিকার দিচ্ছে ওকে? যেই বলেছে যে গোরস্থানে মাটি দিতে দিব না, ওকে বলবো তোর বাবা করে যায়নি গোরস্থানটা, আমার 14 পুরুষ করে গেছে, আমারও বাপ কাকা আছে ওই গোরস্থানে। এখন ওই মসজিদেরই জল খাচ্ছি, বলছে মসজিদের জলও খেতে দেওয়া যাবে না। মসজিদটা যে তৈরি হয়েছে ওইখানে আমাদেরও অনুদান আছে, আমাদেরও পরিশ্রম আছে, ওই আমাদের সমাজের লোকেই যারা আমরা যাদের বিরুদ্ধে করেছি তাদের বিরুদ্ধে। তারা কি কোনো রাজনৈতিক দল করে? হ্যাঁ, দল করে। কি বললাম আপনাদেরকে? টিএমসি দল করে। আর এই গোটা ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। নাকি বলে তৃণমূল কংগ্রেস যে ভারতীয় জনতা পার্টি নাকি সাম্প্রদায়িকতার রাজনীতি করে। কারা সাম্প্রদায়িক? দেখুন, বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে এবং বিগত দিনে যে আমাদের এমএলএ ছিলেন ওখানকার আমাদের গাজরের পরিযায়ী শ্রমিক যিনি চিন্ময়দেব বর্মন, উনি বুঝতে পেরেছেন যে 4 তারিখে তো উনি হার ছেড়েছিল। এই হারার সম্ভাবনা নেই এবং 100% নিশ্চিত এখানে আমাদের টিএমসির যিনি প্রার্থী প্রসেনজিৎ বর্মন জিতছে। এই ভয়ের কারণে এবং পায়ের তলার মাঠে সরে যাওয়ার কারণে এখন কিছু কিছু জায়গায় উনি গণ্ডগোল আনার চেষ্টা করছেন। এটা সর্বপ্রথম মিথ্যা এবং ভিত্তিহীন ঘটনা। গণতান্ত্রিক দেশে বাস করে, যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারে। তার জন্য আজকে সমাজকে দিয়ে তাদের উপর প্রেসার বাড়ানো হচ্ছে, তাদেরকে সমাজ থেকে বের করা হচ্ছে। এই তৃণমূল কংগ্রেস থেকে লাগাতার তাদের উপরে কিন্তু চাপ বাড়ানো হচ্ছে।